কত স্বপ্ন দেখেছিলাম কোনো বনেদি বাড়িতে আমার বিয়ে হবে, তাদের বড় বড় ঘর, ডাইনিং সব থাকবে। তোমার এই ঘুপচিতে আমাকে আর আর কতদিন কতদিন রাখবে? তুমি নিশ্চয়ই সব জানো, তোমার মত আছে তো? তোমার সম্মতি থাকলে সেটাই আমার মত। আমি কি আমি কি আদৌ কিছু করতে পারবো? আমি ভাবছি এরপর এরপর দিন ওকে একটু শক্ত ভাষায় জানিয়ে দেব যে আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। তুমি প্লিজ আর এখানে এসো না। না, তুমি তা করো না। যতটা পারো সাহায্য করো ওকে, তাতে তো আমাদের কোনো ক্ষতি নেই। এটা তো ভেবে দেখো, আজ তুমি তবু না থাকলে, আমাদের সংসার না থাকলে আমার কি হতো? ভুল হয়ে গেছে মামুনি। আমি যে কখন আমার অধিকারের সীমা ছাড়িয়ে গেছি, তুই আজকে আমাকে তা মনে করিয়ে দিলি। সত্যি আমি তোদের কেউ নই। আমি আমি তোর কেউ নই। নমস্কার শ্রোতা বন্ধুরা, চলে এসেছি গল্প গল্পদ্রুম চ্যানেলে আরও একটি নতুন ভালোবাসার কাহিনী নিয়ে। আজকের কাহিনীর রচয়িতা লেখক সৈকত পত্রনবীশ। মূল কাহিনী ওগো মোর প্রীতিময় অবলম্বনে আজকে আমাদের উপস্থাপনা ওগো প্রিয়তমা। প্রতিবারের মতোই গল্প শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা ইউটিউবে গল্পটি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। একই সঙ্গে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি স্পটিফাই অথবা অ্যামাজন মিউজিক অ্যাপে যদি আপনারা আমাদের এই গল্পটি শোনেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে নেবেন। আপনাদের এতটুকু সহযোগিতা আমাদের প্রধান চালিকা শক্তি। তাহলে আসুন শুরু করা যাক আজকের ভালোবাসার কাহিনী ওগো প্রিয়তমা। দ্বিতীয়বার কলিং বেলটা বেজে ওঠাতে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠতে হলো সুতপাকে। বাড়িতে আর কেউ নেই এখন। অগত্যা ওড়নাটা গায়ে জড়িয়ে উঠে এসে দরজা খুলল সে। এটা মিস্টার নিখিলেশ বোসের বাড়ি তো? আগন্তুক ভদ্রমহিলার বয়স আনুমানিক 50 গড়পড়তা বাঙালি মহিলাদের তুলনায় একটু বেশি লম্বা, উন্নত টিকালো নাক, টানা টানা চোখ। যৌবনের সৌন্দর্য এখনও তাকে পুরোপুরি ছেড়ে যায়নি। অদ্ভুত আভিজাত্য আর ব্যক্তিত্বের ছাপ তার চেহারায়, অথচ চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে ক্লান্তি, উদ্বেগ আর অবসন্নতা। হ্যাঁ। উনি কি আছেন? না, উনি তো এখন বাড়িতে নেই। নেই? ওর সঙ্গে আমার ভীষণ দরকার ছিল। আসলে এই সময় উনি থাকেন না। আম, এক কাজ করুন, আপনি বরং কাল সকাল 8টার মধ্যে অথবা সন্ধে 7টার পর আসুন। ঠিক আছে। ইয়ে ইয়ে মানে তুমি ওনার মেয়ে তো, তাই না? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি শ্যামবাজার থেকে আসছি। ও আচ্ছা, সে তো অনেক দূর। তা আপনি তো অনেক দূর থেকে আসছেন। আপনি ভেতরে আসুন না, ভেতরে আসুন, একটু বসুন। আজ আর বসবো না। তোমার বাবার সঙ্গে আমার ভীষণ দরকার। আমি আবার আসবো। তোমার বাবাকে বলবে রাজন্যা এসেছিল, শ্যামবাজার থেকে রাজন্যা ভট্টাচার্য। রাজন্যা ভট্টাচার্য? শ্যামবাজার? রাজন্যা এসেছিল? বিস্মিত বোধ করেন নিখিলেশ। এতদিন পর সে হঠাৎ উদয় হলো কি করে, তাও আবার এই সোনারপুরের বাড়িতে? কী বা দরকার পড়ল তার? ঠিকানাটাই বা জোগাড় করলো কিভাবে? এতকাল পরে তাকে হঠাৎ আবার কি দরকার পড়ল রাজন্যার? এমন কি সমস্যা যে তাকে নিখিলেশের কাছেই আসতে হলো?
আর লোক পেল না, বলে গেছে আবার আসবে। কি ঝামেলায় ফেলবে কে জানে। বার অ্যাট লয়ের বাড়িতে শৈশাবুদের কোর্ট কাছারির পর আর দেখা হয়নি রাজন্যার সঙ্গে, কোনো খবরও রাখেননি। মাঝে পত্রপত্রিকায় দু একটা লেখা বোধহয় দেখেছিলেন রাজন্যা ভট্টাচার্যের, নারী শৃঙ্খল মোচন, মুক্তি, এই সব কিছু লেখা, তাও বহু বহু বছর আগে। এতগুলো বছর সে কি করে কাটিয়েছে কে জানে, 2 দশকেরও বেশি সময়। আবার কি বিয়ে করেছিল? নানান প্রশ্ন মনের মধ্যে উঁকে দিতে থাকে, নানা কৌতূহল, যার উত্তর মেয়ের কাছ থেকে জানতে চাওয়া যায় না। যা হোক, এলে দেখা যাবে। 2 দশক, সত্যি তো 2 দশকেরও বেশি সময় কি করে পার হয়ে গেল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। কত পরিবর্তন ঘটে গেছে এই পৃথিবীতে। একটা সময় যার সাথে রোজ দেখা হতো, কথা হতো, তার সাথে আবারও দেখা হবে 20 বছরেরও পরে। তবে এই সংবাদ শুধু নস্টালজিয়ায় আক্রান্ত করেনি নিখিলেশকে। তিনি কোনো ঝুট ঝামেলায় ফাঁসবেন কিনা সেটাও যথেষ্ট ভাববার বিষয় হয়ে উঠেছিল। বিয়ের পর সর্বসাকুল্যে 2.5 বছর হয়তো ছিল রাজন্যা। একরাশ অকারণ ঝামেলা আর অশান্তি ছাড়া দাম্পত্য সম্পর্কে সে আর কিছুই যোগ করতে পারেনি। কি হলে যে সে নিজে সুখী হতে পারবে সেটা হয়তো নিজেই বুঝে উঠতে পারত না। উত্তর কলকাতার সম্ভ্রান্ত বনেদি ব্রাহ্মণ পরিবারের সুন্দরী মেয়ে হিসেবে এক বেনজির গর্ববোধ ছিল তার। ভবানীপুর গৌতমপাড়ার ক্ষয়িষ্ণু 51বর্তী না হোক, 49বর্তী বসু পরিবারের সেজ ছেলের একমাত্র সন্তান নিখিলেশ। দাদামশাইয়ের আমলের পুরনো বাড়ির একটা ছোট অংশের সংসারে বড় হয়েছিলেন তিনি। খুব সচ্ছল উপার্জন তার বাবার ছিল না, তবে সেভাবে কখনো অভাব অসুবিধা বোধ করতে হয়নি। চাহিদা ছিল অল্প, আর তাতেই সন্তুষ্ট থাকতে শিখেছিলেন পারিবারিকভাবেই। বাবারা শুধু নিজেরা ভাই ভাই নয়, তাদের জ্যাঠতুতো খুড়তুতো ভাইরাও একই ভদ্রাসনে আলাদা আলাদা হাঁড়িতে আলাদা আলাদা অংশে বাস করতেন। ইউনিভার্সিটিতেই আলাপ হয়েছিল রাজন্যার সঙ্গে, কম্পারেটিভ লিটারেচারের প্রথম বর্ষের ছাত্রী। নিখিলেশ MA প্রথম বর্ষ। বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আলাপ হয়েছিল দুজনের। আলাপ করেছিল রাজন্যাই, কারণ নিখিলেশ বরাবরই ইন্ট্রোভার্ট। তার এই অন্তর্মুখী মননের গভীরতা প্রকাশ লাভ করত ওর গানে। কণ্ঠস্বর ছিল অদ্ভুত সুন্দর, মনোমুগ্ধকর রবীন্দ্রসঙ্গীত গাইতে পারত। তুমি রবে নীরবে হৃদয়ে মম গিয়ে যখন স্টেজ থেকে নেমে আসছেন, তখন আরও 2-3 জন সুবেশা তরুণীকে নিয়ে ওর দিকে এগিয়ে গিয়েছিল রাজন্যা। দারুণ দারুণ সুন্দর গেয়েছেন আপনি। আরো আরো অনেক শুনতে ইচ্ছে করছে আপনার গান। অদ্ভুত সুন্দর। আমি আপনার কাছে গান শিখবো। আমি গান করি সেটা ঠিক আছে, কিন্তু শেখাতে তো আমি পারবো না, সে যোগ্যতা আমার নেই। আমি ওসব বুঝি না, আমাকে গান শেখাতেই হবে। নিজের কথাটা চাপিয়ে দিয়ে আর কোনো প্রত্যুত্তর না দিয়েই ঝমঝমিয়ে চলে গিয়েছিল রাজন্যা। ওর অনন্য সুন্দর রূপমাধুর্যের ঝলকে চারিদিক উজ্জ্বল হয়ে উঠেছিল। সেই আলাপ, তারপর সংলাপ, প্রলাপ, প্রেম, একসাথে পথ চলা, ক্যান্টিনে খাওয়া দাওয়া, সবাই খুব অবাক হয়ে গিয়েছিল। বাঘা বাঘা স্মার্ট ডাইনামিক ছেলেরা যেখানে হালে পানি পায় না, সে কিনা নির্বিকার গোবেচারা গোছের নিখিলেশের প্রেমে পড়ে গেল। রাজন্যাকে খুব ভালোবেসে ফেলেছিলেন ঠিকই, কিন্তু ওই রকম একটা অপরূপ সুন্দরী অর্থবান ঘরের স্মার্ট প্রগলভ মেয়েকে ভালোবেসেও যেন ভালোবাসার সাহস হতো না নিখিলেশের। প্রাকবিবাহ ভালোবাসাকে সামাজিক প্রতিষ্ঠার দায়িত্ব তাই নিতে হয়েছিল রাজন্যাকেই। এখনকার মতো প্রেম থাক বা না থাক, বিশ্ব বাণিজ্যায়নের হাত ধরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার
তখনও সেভাবে আমদানি হয়নি। নিখিলেশ ভালোবাসতে জানতেন, প্রেম করতে জানতেন না। শিক্ষকতাকে ভালোবেসে স্কুলে একটা চাকরি নিয়েছিলেন নিখিলেশ। বিয়েটাও তাড়াতাড়ি করতে হয়েছিল। চঞ্চল যৌবনা রাজন্যার কোনো কিছুর জন্যই ধৈর্য ধরার মানসিক স্থৈর্য ছিল না। যেটা মনে করত তখনই সেটা করার বা পাওয়ার জন্য উদগ্র হয়ে উঠত। ওকে একান্ত আপন করে কাছে পাবার তাগিদ যে তার ছিল না তা নয়, তবু একটু দেরি করতে চাইছিলেন তিনি। বাড়িতে বাবা মায়ের আপত্তি ছিল প্রবল। অত বড় ধনী ঘরের আধুনিকা সুন্দরী মেয়েকে বাড়ির বউ করতে দ্বিধা ছিল তাদের। রাজন্যার বাবা আর দাদা দুজনেই ইঞ্জিনিয়ার। শ্যামবাজারের মতো জায়গায় 4 তলা বিরাট বাড়ি, দোকান ঘর ভাড়াটিয়া। এই রকম ধনী ঘরের মেয়েকে বৌমা করে আনার যোগ্যতা তাদের নেই বলে মন্তব্য করেছিলেন তারা। তার উপর আবার ব্রাহ্মণ, প্রতিলোম বিবাহ। একমাত্র ছেলের ইচ্ছের কাছে পরাজিত হয়ে নিমরাজি হয়েছিলেন অবশেষে। আর রাজন্যা রূপে চমকে মুগ্ধ না হয়ে উপায়ও ছিল না। বিয়েটা হয়ে গেল। দুকামরার সংসারে বড় ঘরটা ছেড়ে দিয়ে ছোট ঘরটায় চলে গিয়েছিলেন বাবা মা। বড় ঘরটাতেই বেডরুম সাজিয়ে দেওয়া হয়েছিল। বড়দিনের টানা ছুটিতে পুরী বেড়াতে গিয়েছিলেন। বিয়ের পর হানিমুনে যাওয়া হয়ে ওঠেনি। সাউথে উটি না কোথায় একটা যাওয়ার ব্যবস্থা রাজন্যার বাবা করে দিতে চাইছিলেন বিয়ের পরপরই। স্কুল কামাই করতে চাননি নিখিলেশ। আর শ্বশুরবাড়ির পয়সায় হানিমুন ভাবতেই পারেন না তিনি। 12ই নভেম্বর অঘ্রাণের প্রথম বিয়ের দিনটাতেই তাদের বিয়ে হয়েছিল। 1995 সাল। ডিসেম্বর তো এমন কিছু দেরি নয়। বুঝিয়ে সুঝিয়ে মত করতে পেরেছিলেন রাজন্যার। কিন্তু সুখের মধ্যে লুকিয়েছিল অজস্র কমল কাঁটা। একটু একটু করে তারা আত্মপ্রকাশ করতে লাগল। বসু পরিবারের সঙ্গে তো বটেই, প্রথম দাম্পত্যের নেশার ঘোর কাটতে না কাটতেই নিখিলেশের সঙ্গেও মানিয়ে চলতে পারল না রাজন্যা। বাড়িঘর পছন্দ নয় তার। একদিন তো বলেই ফেলল, কত স্বপ্ন দেখেছিলাম কোনো বনেদি বাড়িতে আমার বিয়ে হবে। তাদের বড় বড় ঘর, ডাইনিং সব থাকবে। তোমার এই ঘুপচিতে আমাকে আর আর কতদিন রাখবে? ব্যথা পেয়েছিলেন নিখিলেশ। শুধু তাই নয়, শ্বশুর শাশুড়ি এই পরিবারের সবাই যেন ব্রাত্য ছিল তার কাছে। নিজের মতো করে সে পরিবর্তন করতে চাইল নিখিলেশকে। নিখিলেশের বাহুল্য বর্জিত জীবনযাপনও পছন্দ ছিল না তার। ক্ষোভ, অসন্তোষ বাড়তে বাড়তে ক্রমশ গভীর ক্রোধে পরিণত হলো। বাপের বাড়ি গিয়ে থাকতে লাগলো রাজন্যা দিনের পর দিন। ওর বাবা আর দাদা তাদের বিদ্যা, বুদ্ধি, অর্থশক্তি, অভিযোগ, অসহযোগিতা, জবরদস্তি নিয়ে এক চোখে আক্রমণ করল। হার মানলেন না নিখিলেশ। মহা উদ্ধতে মেয়েকে সরিয়ে নিয়ে গেলেন মিস্টার দেবেশ ভট্টাচার্য। রাজকন্যা গরিব স্বামীর পর্ণকুটিরে ফিরে এলো না, থেকে গেল পিতার রাজত্বে, সোনার রাজপ্রাসাদে। ক্রমশ বিমর্ষ হয়ে পড়ছিলেন নিখিলেশ। আরও অন্তর্মুখী, আরও চুপচাপ। এমন যে ঘটতে পারে তা ওর স্বপ্নেরও বাইরে ছিল। এমন ঘটনা দেখার অভিজ্ঞতাও কখনো ছিল না। নিজের পরিবারে আজন্ম সম্পর্ক গড়তে দেখেছিলেন, ভাঙতে কখনো দেখেননি। কলকাতায় আর ভালো লাগতো না। ইংরেজি সাহিত্যে ফার্স্ট ক্লাস এনে চাকরি পেয়ে চলে গেলেন বালুরঘাট কলেজে। ঠিক সেই সময় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন অনিন্দিতা, সৌম্যদ্বীপের বিস্তুত বোন হরিনাভির দত্তবাড়ির মেয়ে। মাঝে মাঝে ভবানীপুরে মামার বাড়িতে আসত। ইংরেজি অনার্স নিয়ে পড়ছিল সে তখন।
পড়াশুনো দেখিয়ে দেওয়ার সুবাদে আলাপ পরিচয় হয়েছিল অনিন্দিতার সঙ্গে। বিয়ের প্রস্তাবটা এসেছিল দুবাড়ির একান্ত আগ্রহের মধ্য দিয়ে। অনিন্দিতার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন নিখিলেশ। তুমি নিশ্চয়ই সব জানো, তোমার মত আছে তো? তোমার সম্মতি থাকলে সেটাই আমার মত। ওদের বিয়েতে সানাই ছিল না, ছিল না রোশনাই, লোকজনের মেলা। নিতান্ত সহজ সাদামাঠা মন্ত্রোচ্চারণে বিয়ে হয়েছিল ওদের। কলকাতা থেকে অনেক দূরে ছোট্ট শহরে ছোট্ট ভাড়া বাড়িতে সোনার সংসারে ভালোবাসার আঁচল পেতে রেখেছিলেন অনিন্দিতা। তারপর বাকিটা ইতিহাস। ধীরে ধীরে ক্রমোন্নতি ঘটিয়ে চাকরি জীবনের শেষ অর্ধে কলকাতায় ফিরেছেন নিখিলেশ। ভবানীপুরে ভাগের বাড়ির অংশ জ্ঞাতিদের বিক্রি করে দিয়েছেন বাবা মা গত হয়ে যাওয়ার পরেই। এখন সোনারপুর স্টেশনের কাছে একেবারে ঝিল পার্কে বাড়ি করেছেন এই বছর 4 11 আর 12 ক্লাস এখানেই পড়েছে সুতপা। তারপর ভর্তি হয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে। নিজের চাকরির কর্মজগতে, স্বামীর দায়িত্বে, পিতার দায়িত্বে নিরলস সাধনা করে চলেছেন স্থিতধী নিখিলেশ। আর ওদের সংসারটাকে যেন 10 হাতে ধারণ করে রেখেছেন অনিন্দিতা। কি ব্যাপার বলো তো, রাজন্যা হঠাৎ? রাতে স্ত্রীকে প্রশ্ন করলেন নিখিলেশ। দেখো আসো কি বলে। নিরাসক্তির মতো জবাব দিয়েছিলেন অনিন্দিতা। এই ব্যাপারে তার বিন্দুমাত্র মাথা ব্যথা আছে বলে মনে হলো না নিখিলেশের। অগত্যা এ প্রসঙ্গ এখানেই চাপা দিতে বাধ্য হলেন তিনি। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। রাজন্যা সত্যি একদিন হঠাৎ আবার এসে হাজির হল। সন্ধে তখন প্রায় 7:30। ইতিমধ্যে মাস 3 কেটে গিয়েছে। ভুলেই গিয়েছিলেন নিখিলেশ্বর আসার কথা। দরজা খুলে ওকে ভেতরে এনেছে সুতপা। সবেমাত্র ফিরেছেন নিখিলেশ। বিধ্বস্তের মতো ঘরে ঢুকল রাজন্যা। চিনতে ভুল হওয়ার কথা নয়। ওকে বসতে বলে পাশের ঘরে চলে গেলেন অনিন্দিতা। ভেবেছিলাম তোমাকে আর ডিস্টার্ব করব না, তাই আসবো বলেও এতদিন আসিনি আমি। কিন্তু বড়ই বিপদে পড়েছি। তুমি ছাড়া আমাকে সাহায্য করার আর কেউ নেই গো। অস্থিরভাবে কথাগুলো বলছিলেন রাজন্যা। স্বভাব এতটুকু বদলায়নি। সেই অতিরিক্ত মাত্রায় অস্থির হয়ে ওঠা এখনো। ভাবতে থাকেন নিখিলেশ। মুখে বললেন, স্থির হয়ে বসো, চা খাও, কথা বলা যাবে। তবুও যে স্থিতাবস্থা আসে না রাজন্যার। বলে যেতে থাকে ওর বর্তমান দুরবস্থার কথা। আর বারবার বলতে থাকে তাকে সব দিক থেকে রক্ষা করতে হবে নিখিলেশকে, শুধু নিখিলেশকেই। মনে মনে বিপন্ন বোধ করতে থাকেন নিখিলেশ। খানিক বাদে পরোটা আর আলুর দম নিয়ে এগিয়ে আসেন অনিন্দিতা। এত বিচলিত হচ্ছেন কেন? একটু চা খান। এখানে এসেছেন যখন, উনি নিশ্চয় আপনাকে সাহায্য করবেন। অনিন্দিতার কথায় অভিভূত হয়ে যায় রাজন্যা। এতটা উদারতা দেখতে বা দেখাতে সে কোনো কালে অভ্যস্ত নয়। স্বস্তির নিঃশ্বাস ফেলেন নিখিলেশও। গর্বিত হন অনিন্দিতার সৌজন্যবোধে। সেদিন এক বুক প্রশান্তি ভরসা নিয়ে খুশি মনে ঘরে ফিরে যান রাজন্যা। শ্যামবাজারের সেই বাড়িতেই এখনো থাকে রাজন্যা। দ্বিতীয়বার বিয়ে করেননি। বিগত বছরগুলোতে অস্থিরতায়, সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। কোনো কিছুতেই যেন তার শান্তি হয় না, স্বস্তি হয় না। বাবা মা মারা গেছেন বহুকাল আগে। মারা গেছেন অকালে বৌদিও। ভাইপো ইঞ্জিনিয়ার, সে আছে সান ফ্রান্সিসকোতে। বৃদ্ধাবস্থায় দাদাও সেখানে সেটেল করেছে। বাড়ি সম্পত্তি আগলে পড়ে আছে সে একা। অস্থাবর সম্পত্তি অর্থাৎ টাকা পয়সা সবই নিজের ভাগের, সবই বুঝে নিয়েছেন দাদা রণজয় ভট্টাচার্য।
মেয়ের জন্য বাবা কিছু ব্যবস্থা করে যাবেন বলেছিলেন বটে, তবে বাস্তবে সেটা করে উঠতে পারেননি। ভাইপো বলেছিল, পিসিমণি, তোমার আবার চিন্তা কিসের? তুমি তো কলকাতাতেই থাকবে। 5টা দোকান আর এদিকে 2টো বাড়ি ভাড়া মিলিয়ে তোমরা আরামসে চলে যাবে। আর আমরা তো বসত বাড়ির ভাগ বাটোয়ারাও করছি না, আর ভাড়াও নিতে আসবো না। প্রথম প্রথম ঠিকঠাক পেয়েছে ভাড়াগুলো, তারপর আজ নয় কাল। এরপর যখন দেখল সবাই যে বছর পার হয়ে গেলেও দাদা দেশে ফিরলেন না, রটে গেল মিস্টার রণজয় ভট্টাচার্য আর দেশে কখনো ফিরবেন না। আর তারপরই রাতারাতি অবস্থার পরিবর্তন হতে শুরু করল। ভাড়াটেরা প্রথমে অনিয়মিত, পরে একেবারেই ভাড়া দেওয়া বন্ধ করে দিল। আজ 2 বছর 1 পয়সাও ভাড়া দেয় না দুঘর ভাড়াটিয়া। কিছু বললে উল্টে হুমকি দেয়, বিব্রত করে। দোকানদাররাও তথই বচ। জমানো টাকা ভেঙে খেতে খেতে তাও প্রায় শূন্য হওয়ার পথে। একা থাকতে ভালো লাগে না বলে মোটা মাইনের লোভ দেখিয়ে একটি স্বামী পরিত্যক্তা মেয়েকে এনে রেখেছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে বাধ্য হয়ে তাকেও ছাড়তে হয়েছে। আজ 1.5 বছর তিনি একাই আছেন এখানে। দাদাকে বলাতে তিনি কিছু আইনি পরামর্শ ও কয়েকজন হোমরা চোমরা ব্যক্তির নাম ঠিকানা বলে দিয়েই দায় সেরেছেন। তাদের 2-1 জনের কাছে গিয়েও ছিলেন রাজন্যা, কিন্তু তারাও বিশেষ পাত্তা দেয়নি। দাদা স্পষ্ট টেলিফোনে জানিয়েছেন আমেরিকায় বসে তার পক্ষে কিছুই করা সম্ভব নয়। তিনি বৃদ্ধ হয়েছেন, ছেলের সংসারে আছেন, তার পক্ষে কলকাতায় ফেরাও এখনো সম্ভব নয়। বাড়ির সম্পত্তি সব বোনের জন্য রেখে এসেছেন, সেটা ভাঙিয়ে খাওয়ার দায় বোনেরই। হয়তো এমনও হতে পারে তিনি আর কখনোই দেশে ফিরবেন না। পাড়াপড়শিদের সঙ্গেও কোনো কালেই তাঁদের তেমন মেলামেশা ছিল না। অর্থ সম্পদ বিদ্যারূপের গর্বে কোনোদিনই মাটিতে পা পড়ত না এই পরিবারের। রাজন্যা হয়ে উঠেছিল তাদেরই সেই ঔদ্ধত্যের মূর্ত প্রতীক। এমনকি ব্রাহ্মণ হিসেবে সুপ্ত জাত্যাভিমানও ছিল রাজন্যার। বিয়ের কয়েক মাস পর জ্যাঠতুতো দাদার ছেলের পৈতে থেকে ফিরে এসে বলেছিল, আমার কত শখ ছিল বড় করে ছেলের পৈতে দেব, লোকজন বলবো তোমাকে বিয়ে করে আমার শেষ শখও জলাঞ্জলি গেল। এখন এখন আমার ছেলে হলেও আমি আর পৈতে দিতে পারবো না। ভালোবাসার বিয়ে ছিল তাদের, তবুও ধীরে ধীরে ভালোবাসা সরে গিয়েছিল। নানা অজুহাত, নানান ভ্রান্তি, নানান অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা আর হতাশা ভালোবাসাকে সরিয়ে দিয়েছিল বহু বহু দূরে। অতি উৎসাহ আর অল্পেতেই ভেঙে পড়া ছিল রাজন্যার চরিত্র। তাকে অপরিমেয় ইন্ধন দিয়েছিল যারা, তাদের একজন আজ সাগর পারে আর একজন পরপারে। কিভাবে কতটা কি করা যায় ভেবেই উঠতে পারেন না নিখিলেশ। এইসব ভাবনা চিন্তার মাঝেই দিন 10 কেটে গিয়েছে। একদিন বাড়ি ফিরে দেখেন রাজন্যা এসেছে। অনেকক্ষণ আগেই চলে এসেছিল, আর তারপর জমিয়ে গল্প জুড়ে দিয়েছে সুতপার সঙ্গে। সেদিন বাড়ি ফিরতে একটু দেরিই হয়েছিল নিখিলেশ আর অনিন্দিতার। তারা গিয়েছিলেন হরিণাভিতে ও দাদার বাড়িতে। সুতপা একাই ছিল ঘরে। যাই হোক, একটু পরিচ্ছন্ন হয়ে পোশাক পরিবর্তন করে সোফায় এসে বসলেন নিখিলেশ। তোমার মেয়ে বড় সুন্দর কথা বলে, বড় মিষ্টি মেয়ে তোমার। মেয়ের প্রশংসায় প্রীত না হয়ে কি পারেন কোনো স্নেহময় বাবা? নিখিলেশও তার ব্যতিক্রম নন। মুখের ভাবে সেটা স্পষ্ট হয়ে ওঠে। মৃদু সম্মতির হাসি ফুটে ওঠে তার মুখে। একটু চা খাওয়াবি না মা? হঠাৎ মেয়েকে উদ্দেশ্য করে বলে ওঠেন নিখিলেশ। উঠে পড়ে সুতপা, চলে যায় ভেতরের ঘরে। এবার যে আমাকে একটু সাহায্য না করলেই নয় নিখিলেশ। কপর্দক শূন্য হয়ে যাচ্ছে এবার, আর যে চলে না। তুমি তো বুঝতেই পারছো, এই বয়সে একেবারে একা, নানান সমস্যা। আমি আর পেরে উঠছি না নিখিলেশ।
বাড়ি ভাড়াগুলো পাই না, দোকানগুলো কখনো দেয় কখনো দেয় না। দেবায়নের বন্ধু সম্পদ দোতলায় ভাড়া নিয়ে অফিস করেছে, তার ব্যবসা ভালোই চলছে। কিন্তু দাদা স্টেটসে চলে যাবার পর থেকে একবারও ভাড়া দেয়নি। প্রথম প্রথম বলতো, তোমার এত টাকা পিসিমণি, তুমি আমার ভাড়ার জন্য এরকম করছো, দাঁড়াও ব্যবসাটা দাঁড় করিয়ে নি, তোমার সব টাকা আমি মিটিয়ে দেব। ছুড়া এখন কথা বলে না, এমন গম্ভীর হয়ে যাতায়াত করে মনে হয় ওর বাড়ি, আমাকে দয়া করে থাকতে দিয়েছে। সামনের বারান্দাটা পুরো দখল করে নিয়েছে, কিছু বললেই উপহাস করে। সেদিন আমার ঘরের জানলাটায় কে কখন তক্তা দিয়ে পেরেক মেরে পাল্লা দুটো আটকে দিয়েছে। লোকজন ডেকে অনেক কেলেঙ্কারির পর সেটা খোলা গেল। বদবুদ্ধিটা বুঝে উঠতেই তো আমার একবেলা লেগেছে। তুমি একটু আমার পাশে দাঁড়ালেই উপকার হবে। এরা বুঝে গেছে আমার হয়ে বলার বা করার কেউ নেই। চরম আর্থিক ও সামাজিক দুরবস্থার মধ্যে পড়ে গেছি গো। তোমাকে টাকা দিতে হবে না, তুমি আমাকে আমার পাওনা টাকাগুলো পেতে সাহায্য করো। শুধু প্রতি মাসে ভাড়াগুলো পেলেই আমার অনেক। এই বয়সে গাদা গাদা টাকার তো আর দরকার নেই, আমি ঠিক চালিয়ে নিতে পারবো। গভীর চিন্তা নিয়ে রাজন্যার সমস্যাটা বোঝার চেষ্টা করলেন নিখিলেশ। কিছু একটা না করলেই নয়। ইতিমধ্যে সুতপা এসে গেছে 2 প্লেট পাউরুটি মাখন মাখিয়ে নিয়ে। সরি, একটু ডিস্টার্ব করলাম। বলছি, আপনি চায়ে দুধ খাবেন না লিকার চা নেবেন? তোমার বাবা তো লিকার খাবেন, আমারটাও ওই লিকারই করো। কিন্তু মা, তোমার খাবার কই? আমি আমি পরে খাবো। সুতপার কথায় কান দেন না রাজন্যা। সোফা ছেড়ে উঠে ওকে হাত ধরে টেনে এনে পাশে বসান। আয় আয় মা, তুই আমার সঙ্গে খা। অপরপক্ষে সংকোচকে গ্রাহ্য করা কোনোদিনই অভ্যেস ছিল না রাজন্যার। লজ্জা সংকোচ নিয়েই রাজন্যার পাশেটাই বসতে হলো সুতপাকে। ওকেই খানিকটা বাটার টোস্ট নিজের হাতেই মুখে তুলে খাইয়ে দিয়ে তবে রেহাই দিলেন রাজন্যা। নিখিলেশকে বললেন, তোমার মেয়ে ভীষণ ভালো, আজকের দিনে এমন লক্ষ্মী মেয়ে সত্যিই দেখা যায় না। চা পানের পর শীঘ্রই নিখিলেশ একদিন শ্যামবাজারে যাবেন এই কথা নিয়ে উঠে পড়লেন রাজন্যা। সেই প্রথম আলাপের দিন থেকে আজ পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে যাকে হৃদয়ের সবচেয়ে কাছে পেয়েছেন নিখিলেশ, তিনি অনিন্দিতা। তার বাড়িতে এই নিয়ে 3 বার রাজন্যার আগমন, তার কাছে সাহায্য চাওয়া। সত্যি সত্যি তার এখন ভয়ঙ্কর দুরবস্থা। সর্বোপরি রাজন্যার নাছোড়বান্দা মনোবৃত্তির অভিজ্ঞতা নিখিলেশকে আরও চিন্তাগ্রস্ত করে তুলছিল। রাত্রে ঘুমানোর আগে একান্তে অনিন্দিতার কাছে তিনি আলোচনার প্রসঙ্গ তুললেন। আজ রাজন্যা আবার এসেছিল, কি করা যায় বলো তো? উত্তর করেন না অনিন্দিতা। মশার উৎপাতের হাত থেকে বাঁচতে মশারিটা তোষকের নিচে ভালো করে গুঁজতে থাকেন। আমি কি আদৌ কিছু করতে পারবো? আমি ভাবছি এরপর দিন ওকে একটু শক্ত ভাষায় জানিয়ে দেব যে আমার দ্বারা কিছু করা সম্ভব নয়। তুমি প্লিজ আর এখানে এসো না। না, তুমি তা করো না। যতটা পারো সাহায্য করো ওকে, তাতে তো আমাদের কোনো ক্ষতি নেই। এটা তো ভেবে দেখো, আজ তুমি তপু না থাকলে, আমাদের সংসার না থাকলে আমার কি হতো? পরিশীলিত ব্যক্তিত্বের অধিকারী নিখিলেশ কোনো কথা না বলে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন স্ত্রীর কথা। ওর তো কোনো তরফেই কেউ নেই। বয়সেও উনি আমার চেয়ে অনেকটা বড়। এই বয়সে, এই চরম দুরবস্থায় একজন একাকী অসহায় মহিলার যে কি কষ্ট, তা তোমরা পুরুষেরা শত চেষ্টাতেও বোধহয় সম্পূর্ণটা বুঝতে পারবে না।
ওনার চেহারার দিকে তাকালে সেটা স্পষ্ট বোঝা যায়। উনি গড়পড়তা মহিলা নন, তাই এত ঝড় ঝাপটার মধ্যেও নিজেকে ঠিক রেখেছেন। কিন্তু গাছ যত শক্ত হোক না কেন, লাগাতার বজ্রপাত তাকে কাবু তো করে, তাই না? দেখো না কতটা কি করতে পারো। এরপর কোনো কথা না বলে দু চোখের ওপর ডান বাহু রেখে ঘুমানোর চেষ্টা করতে লাগলেন নিখিলেশ। মাথায় এখন একরাশ দুশ্চিন্তা। যাব বললে কি যাওয়া যায়, অথবা যেতে পারি কিন্তু কেন যাব, এইসব করতে করতে যাওয়া আর কিছুতেই হচ্ছিল না। সময়ের বাধা আছে ঠিকই, তবে সেটা তেমন অনতিক্রম্য নয়। মনের বাধাটাই আসল বাধা। এত বছর পরে উত্তর কলকাতার সেই তথাকথিত গর্ভোন্নত বনেদি বাড়ির সামনে দাঁড়াতে একটু ইচ্ছে করছিল না নিখিলেশের। জীবনের যে ঘটনাকে সারা জীবন শুধু ইতিহাসের মধ্যে রেখে দিতে চেয়েছিলেন, সেটা যে তার দৃষ্টির অগোচরে নিজস্ব পথ ধরে চলতে চলতে হঠাৎ এইভাবে সশরীরে বর্তমানে সে হাজির হবে, তা তার কল্পনাতেও ছিল না। যে কোনো মানবিক সম্পর্কই বোধহয় এইরকমই, আজীবন থেকে যায়। পার্থক্য সময়ের নিরিখে দূর আর নৈকট্যের। এইসব ভাবতে ভাবতে বাস থেকে নেমে পড়লেন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। একটা কাজে ডানলপ যেতে হয়েছিল, সেই সুবাদে শ্যামবাজার যাওয়াটা সুবিধাজনক হয়েছিল তার কাছে। এদিকে বিগত দিন সাতেকের মধ্যে অন্তত 5 বার ফোন করেছেন রাজন্যা। একটু পিছিয়ে এসে একটা সরু গলির মধ্যে দিয়ে ঢুকে 5টা বাড়ির পর সেই পরিচিত বাড়িটা চিনতে তার কিন্তু ভুল হলো না আজ এতদিন পরেও। যদিও আশেপাশে অনেক পরিবর্তন হয়েছে, তবুও 4তলা বাড়িটার ওপরের 2টি তলার বিশেষ কোনো পরিবর্তন হয়নি। রাস্তার দিকের যে ঝুল বারান্দায় বসে তিনি চা খেয়েছেন, গল্প করেছেন, রাস্তার মানুষজন দেখেছেন, তার চেহারায় অযত্নের ছাপ পড়লেও চিনতে ভুল হওয়ার কথা নয়। কলিং বেল বাজাতে দরজা খুলে রাজন্যা। ঘর আসবাব সবই তার একান্ত পরিচিত। সোফা সেট আর টি টেবিলটাই শুধু নতুন। তারই একটু দখল করে বসলেন নিখিলেশ। রোজই ভাবি, তবে কাজের চাপে আশা হয়ে ওঠে না। আজ একটু তুমি যে আমার কতটা উপকার করলে তা হয়তো তুমি নিজেই জানো না। আমি জানতাম তুমি আমার বিপদে নিশ্চয়ই এগিয়ে আসবে। তোমাকে একটু হলেও চিনি নিখিলেশ। এ কথার কোনো উত্তর দেন না নিখিলেশ। টেবিল থেকে দৈনিক জনশক্তি পত্রিকাটা নিয়ে পাতা উল্টাতে উল্টাতে প্রসঙ্গান্তরে যাওয়ার চেষ্টা করতে থাকেন। তুমি আজকাল জনশক্তি পড়ছো দেখছি। ওই দিয়ে যায় পত্রিকাটা, দেখি। একটা তো পেপার লাগেই রোজ, ওইটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তোমাকে একটু শরবত দিই? উঠে যায় রাজন্যা। একটু পরেই বড় একটা কাঁচের গ্লাসে বরফ দেওয়া তরমুজের রস এনে নিখিলেশকে দেন। বলো, এবার আমায় কি করতে হবে? তুমি মাঝে মাঝে এরকম এলেই হবে। এই এলে সব ব্যাপারে একটু খোঁজ খবর নিলে, দোকানদার ভাড়াটিয়াদের সঙ্গে একটু কথা বললেই কাজ হবে। বাকিটা আমি করে নিতে পারবো। আমি একেবারে একা মহিলা, আমার হয়ে বলার কেউ নেই। সব অসুবিধা এই বাস্তব ধারণাটার ফসল। শুধুমাত্র পরিচিত বন্ধু হিসেবে একটু আমার পাশে থেকো প্লিজ। রাজন্যার বাড়ি থেকে বেরিয়ে মেট্রো ধরবেন নিখিলেশ। একেবারে গড়িয়া বাজার পর্যন্ত চলে যাবেন। সেখান থেকে একটা অটোরিকশাতেই বাড়ি চলে যাওয়া যাবে। একটা অদ্ভুত রকমের অনুভূতি এখন হচ্ছিল তার। কি বিচিত্রই মানুষের জীবনধারা। জীবনকে কোনো কিছু দিয়ে বুঝে ফেলা যায় না, বেঁধে রাখা যায় না, পরিমাপ করা যায় না। সম্পর্কও তাই। জীবনের পথে চলতে চলতে যে সম্পর্ক তৈরি হয়, তা লাভজনক হোক বা ক্ষতিকর,
একমুখী ভিন্নমুখী হোক বা সমান্তরাল, তা কখনো কোনো পদ্ধতিতেই চিরস্থায়ীভাবে ছিন্ন করা যায় না। আইনের বিধান জারি করে তা ভেঙে দেওয়া যায় না। সম্পর্কের নাম যাই হোক না কেন, একবার পরিচয় হলে, বন্ধুত্ব হোক অথবা শত্রুতা, সে সম্পর্ক আজীবন অচ্ছেদ্য। মানুষে মানুষের সম্পর্কের ভাঙাগোড়ায় কী ভূমিকা আছে সমাজের আইন কানুনের? সরকারি কাগজে লেখা কিছু বয়ান, সরকারি শিলমোহর, কালির ছাপ, সরকারি পদাধিকারীদের শৈশাবুদের কী ক্ষমতা যে মানবিক সম্পর্ককে, মানবিক দায়বদ্ধতাকে ভেঙে দেবে? পারলেন নিখিলেশ সেই কাগজের দোহাই দিয়ে সরে আসতে? না, পারেননি। তাহলে কি দাম আছে ওই কাগজের, ওই আইনের? আজ রাজন্যা একা। সেই সময় কেউ একজনও ওর ভুল ভাঙাতে সাহায্য করেনি, কেউ না। সবাই শুধু ওকে উস্কে দিয়েছিল। ওর রূপগুণকে পরিবারের আভিজাত্যের আত্ম অহংকারের প্রতিমূর্তি বানিয়ে যারা আত্মপ্রসাদ লাভ করেছে জীবনের এই পড়ন্ত বেলায়, আজ তারা কেউ ওর পাশে নেই। নারী মুক্তি, নারী স্বাধীনতার বলিতে যারা ওকে প্রতিনিয়ত উত্তেজিত করেছে, সেসব মহিলারা একে একে নিজেদের মতো সংসার গুছিয়ে নিয়েছে। তাদের সংসার কানায় কানায় পূর্ণ। অথচ আজ রাজন্যা সম্পূর্ণ একা। ভেতরে ভেতরে কত ভেঙে গিয়েছে। আজ কি ওকে দূরে ঠেলে ফেলা যায়? এমন কত শত প্রশ্ন নিখিলেশের মনে বারবার ঘুরে ফিরে আসছিল। ভাবতে ভাবতে গড়িয়া মার্কেট এসে পড়ল। ট্রেন থেকে নেমে টানেলের বাইরে এসে সোনারপুরে অটো ধরলেন নিখিলেশ। মোড়ে নেমে হাঁটা পথে বাড়ির সামনে, কিন্তু কলিং বেলে হাত ছোঁয়াতে গিয়ে সামান্য থমকে যান। এক মনে ঘরের ভেতর গুনগুন করে কি যেন একটা নতুন গান গাইছে সুতপা। চুপ করে দাঁড়িয়ে গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলেন মেয়ের গান। আমাদের পথ চলা সে কি একেবারে গেছে ফুরিয়ে, কেন তুমি সেদিন আমায় দিলে বহু দূর সরিয়ে। আজও আছি প্রতীক্ষায় তোমার, তাকাবে তুমি ভালোবেসে, জড়িয়ে ধরবে এই দুহাত মিষ্টি করে হেসে। আমাদের পথ চলা সে কি একেবারে গেছে ফুরিয়ে, কেন তুমি সেদিন আমায় দিলে বহু দূর সরিয়ে। সেদিন শুরু হোক কথা বলা, কথায় গানের সময় কাটুক একসাথে পথ চলা। আমাদের পথ চলা সে কি একেবারে গেছে ফুরিয়ে, কেন তুমি সেদিন আমায় দিলে বহু দূর সরিয়ে। আজও আছি প্রতীক্ষায় তোমার, আজও আছি প্রতীক্ষায় তোমার। আজ শ্যামবাজার যাওয়ার কথা ছিল নিখিলেশের। মাঝে মাঝে যান বা যেতে হয় তাকে এখন শ্যামবাজারে। এতে অবশ্য সত্যি অবস্থার কিছুটা পরিবর্তন ঘটেছে রাজন্যার। চারপাশের সমাজ যেভাবে ওকে আর ওর সম্পত্তিকে গ্রাস করতে ছুটে আসছিল, সেটা ক্রমশ সরে দাঁড়িয়েছে। নিজেকেও দ্রুত গুছিয়ে নিচ্ছিলেন রাজন্যা। তার উপর সোনারপুরের সঙ্গে একটা ভালো সম্পর্ক আদায় করে নিয়েছেন। সেটা অবশ্য অনিন্দিতা আর সুতপার সঙ্গেই। নিখিলেশের কোনো স্থান নেই। ভালোই হয়েছে,
ভাবেন নিখিলেশ। আজকাল বেশ খুশি খুশি দেখায় রাজন্যাকে, কিন্তু আজ আর শ্যামবাজার যাওয়া সম্ভব হলো না নিখিলেশের। গত 4 দিন ধরে জ্বরে পুড়ছে সুতপা, হাই ফিভার, জ্বর কিছুতেই নামছে না। বারবার জ্বরের ঘোরে ভুল বকছে মেয়েটা। বিচলিত বোধ করছেন নিখিলেশ, বারবার ছুটে যাচ্ছেন ডাক্তারের কাছে, ওষুধও খাওয়াচ্ছেন। এখন রাত 7:45। এইমাত্র ডাক্তারের কাছ থেকে ফিরেছেন নিখিলেশ। হঠাৎ ফোন বেজে উঠল। বুঝতে অসুবিধা হয় না ফোনটা কার। ওপাশ থেকে ভেসে আসে রাজন্যার কণ্ঠস্বর। কি ব্যাপার, আজ তুমি এলে না? শরীর টরীর খারাপ হলো নাকি? না, তা নয়, আমি ঠিকই আছি। তবে কি, আর 4 দিন ধরে তপুর জ্বর 103-4 পর্যন্ত উঠে যাচ্ছে। কদিন রাত জাগা দৌড়োদৌড়ি, আমি আমি একটু অসুবিধার মধ্যে পড়ে গেছি। হ্যাঁ, কি বলছো? মেয়েটার 4 দিন জ্বর? তুমি আমাকে একবার খবর দেবার প্রয়োজন বোধ করনি? আমি এক্ষুনি যাচ্ছি। শোনো শোনো, আজ কে কার কথা শোনে? কথায় বলে না, স্বভাব চায় না মূলে। নিখিলেশের গলা দিয়ে স্বর বের হওয়ার অনেক আগেই অপর প্রান্তে রিসিভার রাখা হয়ে গিয়েছে। রাজন্যা যখন সোনারপুর এসে হাজির হলেন, তখন ঘড়িতে রাত 9টা। হাত পা সাবান দিয়ে ধুয়ে সোজা সুতপার ঘরে। রাত বাড়ছে, সেই সঙ্গে জ্বরও পাল্লা দিয়ে বাড়ছে সুতপার। ভুল বকতে শুরু করেছে আবার। ওর কপালে আর মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন রাজন্যা। ইস, জ্বরে গা পুড়ে যাচ্ছে গো, জলপট্টি দিতে হবে। আমি দিচ্ছি, তোমরা যাও, রাত হয়েছে, খাওয়া দাওয়া করে নাও। আমি আমি খেয়ে এসেছি। এইভাবে প্রায় টানা 5 দিন সুতপাকে দেখাশোনা করেছে রাজন্যা। বাড়ি যাননি, কারও কোনো কথা শোনেননি। মেয়েকে সেবার কোনো সুযোগ যেন সে অনিন্দিতাকেও দিতে চায় না। তবে এই পাশে থাকা সাপোর্টটা ভীষণ দরকার ছিল অনিন্দিতার। একমাত্র মেয়ের কিছু হলে সেও ভেতরে ভেতরে খুবই দুর্বল হয়ে যায়। সকলের সেবা যত্নে ধীরে ধীরে সেরে ওঠে সুতপা। রাজন্যা এখন আর রাত্রে থাকেন না, তবে প্রতিদিনই আসেন অথবা ফোন করেন। কয়েকদিনের মধ্যেই শারীরিক দুর্বলতা কেটে যায় সুতপার। 2 দিন হলো কলেজেও যাওয়া শুরু করেছে। রাজন্যা রোজ রাতে ফোন করেন। একটু বেশি যেন খোঁজ খবর নেন সুতপার। সুতপার কিন্তু এসব ভালো লাগে না, আদিক্ষেতা মনে হয়। অসুখের সময় উনি কত যত্ন করেছেন, কত ভালোবেসেছেন, ভাবলে মনটা দুর্বল হয়ে যায়। তবুও এতটাও যেন ঠিক ভালো লাগে না। বাবার আগের পক্ষে স্ত্রী, এ কথা মনে হলেই কেমন যেন অস্বস্তি হয়। তবে মুখে কিছু বলতে না পারলেও বেশ বিরক্ত হয় সুতপা। সেদিন দুপুরবেলা হঠাৎই এসে পড়েন রাজন্যা। নিখিলেশ তখন বাইরে। সোফায় বসে গান শুনছিল সুতপা। খবরের কাগজ দেখছিলেন অনিন্দিতা। কলিং বেলের আওয়াজ হতে সুতপাই উঠে দরজা খুলে দেয়। আর ওকে দেখি যেন ব্যতিব্যস্ত হয়ে ওঠেন রাজন্যা। কেমন আছিস রে মেয়ে? কলেজ যাসনি যে? তোর শরীর খারাপ হলো নাকি? জ্বর জ্বর লাগছে না তো? এই বলেই সুতপার হাত ধরে কপালে মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন রাজন্যা। মুখ বেজার করে একরাশ বিরক্তি দেখিয়ে সরে যেতে চায় সুতপা। সেটা বুঝতে দেরি হয় না নানান বেদনায় দীর্ণ হয়ে যাওয়া রাজন্যার। ওর মুখ চুন হয়ে যায়। থমকে দাঁড়িয়ে পড়েন, হাত ছেড়ে দেন সুতপার। ভুল হয়ে গেছে মামুনি। আমি যে কখন আমার অধিকারের সীমা ছাড়িয়ে গেছি, তুই আজকে আমাকে তা মনে করিয়ে দিলি। সত্যি আমি তোদের কেউ নই। আমি আমি তোর কেউ নই। এতদিন পরে কাউকে ভালোবেসে আপন করে নেওয়ার আনন্দে আমার হিসেব নিকেশ হারিয়ে গিয়েছিল রে। ভালোই করলি তুই সেটা আমাকে মনে করিয়ে দিয়ে। ধপ করে সোফার উপর বসে পড়েন রাজন্যা। কদিনে এই বাড়িতে সহজ হয়ে ওঠা ভাবটা হঠাৎ যেন হারিয়ে যায়। তবে এভাবে ওকে আঘাত করে
কিছুটা মন খারাপ হয়ে যায় সুতোপারও। কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে বসে থাকেন রাজন্যা, তারপর উঠে দাঁড়ান। হ্যাঁ, আমি কোনোদিন কারো স্ত্রী হতে পারিনি, সন্তানের জন্ম দেবার সৌভাগ্যও আমার হয়নি। তবুও তো কেটে গেছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলো। জানি জানি আমি তোর কেউ নই, তবু কদিন তোকে পেয়ে মনে হয়েছিল আমার অনেক কিছু আছে। জীবনের শেষ বেলায় এসে আমার যে বড় মা হবার স্বাদ জেগেছে রে মেয়ে। বাকি জীবনটাতে আর কোথাও কিচ্ছু চাওয়ার নেই আমার, শুধু তোর মা হয়ে থাকার অধিকারটুকু আমায় দিবি না সুতপা? দূরে দাঁড়িয়েছিল সুতপা। এতক্ষণ মনে হচ্ছিল এই মহিলার হাত থেকে কিভাবে নিষ্কৃতি সে পাবে, কিন্তু তার মায়ের মতোই একজন পরিণত বয়সের নিঃসঙ্গ মহিলার মর্মবেদনায় এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়া দেখে সে বিহ্বল হয়ে ওঠে। সামাজিক সংস্কার, লোকলজ্জা, মানসিক বাধার প্রাচীর সব কিছুই হঠাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গলা ভেঙে আসে রাজন্যার, চোখে জল। দুহাত প্রসারিত করে এগিয়ে যান সুতপার দিকে। সুতপার চোখেও তো জল। তাকে বুকে জড়িয়ে ধরেন রাজন্যা। দুজনেই নিঃশব্দে কেঁদে ওঠেন। ধীরে ধীরে নিঃশব্দে পাশের ঘরে চলে যান অনিন্দিতা। তিনি জানেন মা মেয়ের অন্তরঙ্গ ভালোবাসার মুহূর্তে তৃতীয় ব্যক্তির সামনে থাকতে নেই। হাসি মুখে এটুকু ত্যাগ স্বীকার করার মানবিকতা তার আছে, তবে একে শুধুই ত্যাগ স্বীকার নাকি প্রাপ্তি? কি বলবেন একে? হয়তো অনিন্দিতা জানেন সামান্য এটুকু ছেড়ে তিনি পেলেন অনেক, অনেকটাই। তুমি হাতে বলে আমার সাথে পথ হাঁটা ছিল বাকি, হলো না সে পথ একসাথে পারি, দিয়ে গেলে শুধু ফাঁকি। এভাবে স্মৃতিরা ছুঁয়ে যায় বারে বারে, এভাবে ভালোবাসা কেঁদে মরে বারে বারে। আজও আছি অপেক্ষায় তোমার, ভুলিনি মধুর হাসি। একটি কথাই তাই বলি বারবার, শুধু তোমায় ভালোবাসি। এভাবেই স্মৃতিরা ছুঁয়ে যায় বারে বারে, এভাবেই ভালোবাসা কেঁদে মরে বারে বারে।
লেখক সৈকত পত্রনবীশের কলমে শুনলেন আজকের মর্মস্পর্শী ভালোবাসার কাহিনী ওগো প্রিয়তমা। মূল কাহিনী ওগো মোর প্রীতিময়। বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছিলেন নিখিলেশ পল্লব মুখোপাধ্যায়, রাজন্যা ডলি ভট্টাচার্য, অনিন্দিতা কাকলি রায়, ভাইপো তুফান দাস ও অদিতির ভূমিকায় শুভস্বপ্না মুখোপাধ্যায়। কুশীলব নির্বাচন এবং বিশেষ ভূমিকায় ছিলেন শুভস্বপ্না মুখোপাধ্যায়। গল্পের সূত্রধার, পোস্টার, আবহ এবং সামগ্রিক পরিচালনায় ছিলাম আমি সাম্য। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে শোনা হবে আগামী কোন একটা গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।